আবু সাঈদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শুরু করছি ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ার। আজকে 16 তারিখ। আমার এখনও মনে পড়ে যে আবু সাঈদের বাম হাতের মধ্যমা থেকে ডান হাতের মধ্যমা পর্যন্ত যে বিস্তারিত, যে প্রসারিত আহ্বান ছিল, সেটি ছিল বাংলাদেশ। সেটি ছিল ওই সময়ের বাংলাদেশ, কিন্তু এই সময়ের বাংলাদেশ সেটিকে ধারণ করে কিনা এই প্রশ্ন আসলে আমরা একে অপরকে না করে নিজেদেরকে করতে পারি। জুলাই শহীদ দিবস হিসেবে পালন করা হচ্ছে আজকে 16ই জুলাই। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনায় যাব। আজকে নতুন সরকারের এই জুলাই অভ্যুত্থান পরবর্তী যে নির্বাচিত সরকারটিকে আমরা পেয়েছি, সেই সরকারের প্রথম বাজেট পাশ হয়েছে। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর যে বক্তব্য, সেগুলোও দারুণ সিগনিফিকেন্ট ছিল। সেইগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয় হিসেবে আমরা বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য এটিকেই নিয়েছি, তবে এর সঙ্গে আবু সাঈদ এবং তাদের যে শহীদানদের কথা, সেটিও আলোচনা করব ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। দর্শক স্বাগত জানাচ্ছি, আমি তৌহিদ শান্ত। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং সিনিয়র সাংবাদিক আজাদ মজুমদার, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং আপনারা দুজন বাংলাদেশের রাজনীতিতে খুব অদ্ভুতভাবে জড়িত আছেন। শামসুজ্জামান দুদু নিজেই আরেক গণ অভ্যুত্থানের সক্রিয় যোদ্ধা, এবং অন্তর্বর্তীকালীন সরকার, যেটি অভ্যুত্থানের পরবর্তী অবস্থান, সেখানে আজাদ মজুমদার কাজ করছেন। দর্শক, আমরা শিরোনাম দেখে আলোচনা শুরু করব। দেশে ফ্যাসিবাদ স্বৈরাচারের উত্থান ঘটতে দেওয়া হবে না, সংসদের সমাপনী অধিবেশনে প্রধানমন্ত্রী। এই বাংলাদেশ আর যাতে কখনো কোনোভাবেই ফ্যাসিবাদ স্বৈরাচার মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, আর যাতে আমাদের এই প্রিয় মাতৃভূমি তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে না পারে। মাননীয় স্পিকার, জুলাই সনদ বাস্তবায়নে জনগণের কাছে দায়বদ্ধ সরকার। 3 দফা দাবিতে রাজধানীতে আজও শিক্ষার্থীদের সড়ক অবরোধ, সচিবালয়মুখী লংমার্চে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা। দুর্যোগের কারণে যারা এসএসসি পরীক্ষা দিতে পারেনি, স্থগিত থাকা চট্টগ্রাম বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে, সংসদে শিক্ষামন্ত্রী। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এসএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন। শেখ হাসিনা, তার পরিবার ও শীর্ষ 10 শিল্পগোষ্ঠীর ৭৬,০০০ কোটি টাকার সম্পদ জব্দ করেছে বিএফআইইউ। গত অর্থ বছরে 30,000 সন্দেহজনক লেনদেন শনাক্ত। শুনছিলেন শিরোনাম। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক এবং ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা চাইলে সেখানে যুক্ত হতে পারেন। আজকে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ খেলা আছে। সেই খেলাটি আমাদের এই শোয়ের পরেই হবে। সেই খেলার আমন্ত্রণও জানালাম, যেহেতু এটিও বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে সমাজ জীবনকেও প্রভাবিত করে। শামসুজ্জামান দুদু, আপনাকে দিয়ে প্রশ্ন করি। এই যে প্রধানমন্ত্রী বললেন দেশে ফ্যাসিবাদ স্বৈরাচারের উত্থান ঘটতে দেওয়া হবে না, এটা প্রধানমন্ত্রী বলছেন কেন? উনি কি আশঙ্কা করেন? আমরা কি আবারও আশঙ্কা করি? কতবার আমরা আশঙ্কা করব যে ফ্যাসিবাদ উত্থান হতে পারে? কেন প্রধানমন্ত্রীকে বলতে হবে কেন ঘটতে দেওয়া হবে না? আপনার কি চিন্তা করেন এগুলো নিয়ে? জি, আপনাকে ধন্যবাদ। প্রধানমন্ত্রী যদি তার দৃষ্টিতে, তার ভাবনাতে বা তার মনে হয় যে আগামী দিনের এই বিষয়গুলো যদি সামনে আসে, ঠেকানো না যায়, তাহলে দেশের জন্য কল্যাণ হবে না, তো প্রধানমন্ত্রী এটা ভাবতেই পারেন, এটা বলে মানুষকে সতর্ক করতে পারেন। গণতান্ত্রিক রীতিনীতি, নিয়ম কানুন, এটার জন্য বাংলাদেশ প্রতিষ্ঠা, এটার জন্য মুক্তিযুদ্ধ, এটার জন্য দীর্ঘ একটি লড়াই। বাংলাদেশ উত্তর 55 বছরে আপনি দেখবেন কখনো গণতন্ত্রের ছোঁয়া আছে, কখনো গণতন্ত্র লেশমাত্র নাই। যেমন শুরুতেই 3.5 বছরে শেখ মুজিবুর রহমান পিরিয়ডে যার কাছে সবথেকে বেশি প্রত্যাশা ছিল মানুষের, যে স্বাধীনতা পরবর্তীতে একটি গণতান্ত্রিক, অপরাধ মুক্ত, স্বাধীন
সার্বভৌম একটি বাংলাদেশ তারা পাবে, যেখানে তারা মন খুলে কথা বলতে পারবে, তাদের ভাবনাগুলো প্রকাশ করতে পারবে, লিখতে পারবে। কিন্তু শুরুতেই এই হোঁচটটা তারা খেয়েছিল, শুধু খায় নাই, অবাক বিস্ময়ের সঙ্গে তাকিয়ে দেখেছে একদলীয় শাসন, বাকশাল, যেটা তাদের প্রত্যাশা ছিল হোঁচটটা না। কে খেয়েছিল? জনগণ না রাজনৈতিক দল যারা শাসনে ছিলেন? তখন তো একটা রাজনৈতিক দলই শাসনে ছিল, তার নেতা শেখ মানে মুজিবুর। গণতন্ত্রের স্বপ্নের হোঁচটের কথা বলছেন আপনি? হোঁচটটা হচ্ছে বাংলাদেশের জনগণ। বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে প্রত্যাশার চলাফেরা- হোঁচট আর কি। প্রত্যাশা ছিল। প্রত্যাশাটা 71-কে ঘিরেই, মানে লক্ষ লক্ষ মানুষ তো শহীদ হয়েছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করা, লক্ষ লক্ষ মা বোন তার আবরু হারিয়েছে। কিসের জন্যে? মানে হাজার হাজার কোটি টাকার সম্পদ বিনষ্ট হয়েছে। কিসের জন্যে? একটা তো প্রাপ্তি থাকবে, সেই প্রাপ্তিটাই হচ্ছে তাদের প্রত্যাশা। কিন্তু সেটি যখন হোঁচট খাইছে, যেমন প্রথম নির্বাচনেই আমরা লক্ষ্য করেছি যে এটা নিয়ে বিতর্ক হবে, এটা কেউ আশা করেনি। মানে মেজর জলিল অথবা মোস্তাকের ওখানে একজন জাসদের প্রার্থী ইঞ্জিনিয়ার, যে ব্যালট বাক্স নিয়ে আসা হয়েছিল, যেটা বাক্স নিয়ে আসা হয়েছিল ঢাকাতে, তো ডক্টর আলিম আল রাজি বা এই ধরনের অনেক মানে প্রার্থী ছিলেন, এবং তরুণও প্রার্থী ছিলেন, যাদের মানে জোর করে হারানো মানে কি, চোখের সামনে যেসব ঘটনা ঘটেছে, মানে এক কথায় গুন্ডামি, মানে ভোট কেন্দ্র দখল, এটা কিন্তু মানে প্রথম নির্বাচনেই, জাতীয় সংসদে প্রথম নির্বাচনে আমরা যেটা 73 সালে অনুষ্ঠিত হয়েছে, সেখানে আমরা প্রত্যক্ষ করছি। তখন শেখ মুজিব জীবিত। তার আগে তিনি তার বিরোধিতাকারীদের, তরুণ বিরোধিতাকারী, যেটা জাসদ গঠনের, তাদের মুখ চিপলে দুধ বেড়ায়, এই ধরনের কথাও তিনি পল্টন ময়দানে বক্তৃতার সময় বলছিলেন। লাল ঘোড়া দাবড়ায় দিব, এগুলো কোনোটাই গণতন্ত্রের সঙ্গে যায় না। গণতন্ত্রের ধৈর্য থাকতে হয়, গণতন্ত্রে সমালোচনা নেওয়ার মতো স্থিতিশীলতা থাকতে হয় মানুষের এবং শাসক গোষ্ঠী। পার্লামেন্টে আমরা দেখেছি যে 3.5 মিনিট মানে 10 মিনিটের ভিতরে গণতান্ত্রিক শাসন থেকে একদলীয় শাসনে কিভাবে রূপান্তরিত হয়েছে, এই সব কিছু মানে শুরুতেই আমরা লক্ষ্য করেছি। তো সেই আকাঙ্ক্ষাটাই এসে, আমি যদি 90-এর গণঅভ্যুত্থানের কথা বিস্তারিত আলোচনা না করে 24-এ যাই, গণঅভ্যুত্থান দুটা বাংলাদেশের প্রেক্ষাপটে, আমরা যখন ছাত্রকর্মী ছিলাম ওই সময়, সেই সময় একটি গণঅভ্যুত্থান, যেটা 90-এর গণঅভ্যুত্থান হিসেবে খ্যাত, সেই গণঅভ্যুত্থান পরবর্তীতে কিন্তু যে নির্বাচন, সেটা বিএনপি ক্ষমতায় এসেছিলেন, বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী হয়েছিল। 24-এ যে গণঅভ্যুত্থান, সেটি আরও চরিত্রগত দিক থেকে মানে ফ্যাসিবাদকে তছনছ করে ফেলে, করে যে নির্বাচনে, সেখানেও বিএনপি কিন্তু একক সংখ্যাগরিষ্ঠ অর্জন করছে, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো এই ফ্যাসিবাদের মানে আপনি যদি 55 বছরে দেখেন, মানুষের যে অর্জনগুলো গুম হয়ে যাচ্ছে, আইনের শাসন বলতে কিছুই নাই, জবাবদিহিতা নাই, এই সব বিষয়গুলো আপনি প্রত্যক্ষ করবেন যখন, তখনই ফ্যাসিবাদের ঘটনাটা সামনে আসবে। দেখেন না, এই যে অন্তর্বর্তীকালীন সরকার, পরবর্তীতে কেয়ারটেকার সরকার, সেই সময়গুলোতেও লাগামহীন সমালোচনা হয়েছে, যেগুলো প্রত্যাশিত না। বিকৃত কিছু সমালোচনা হয়েছে, যেটা প্রত্যাশিত না। ব্যক্তিগত আক্রমণ হয়েছে, সেটা প্রত্যাশিত না। তারপরেও ওই সরকারগুলো কিন্তু ধরে ধরে ওই মানুষগুলোকে জেলখানায় ভরে নাই। কিন্তু তার আগে, যেটা ফ্যাসিবাদের কাল বলা হয় 18 বছর, পছন্দ না, জেলখানায় যেতে হবে। অনেক সময় আপনি লক্ষ্য করছেন বোধহয়, আপনি সাংবাদিক মানুষ, যে হ্যাঁ ধরে আনার হয়েছে, কিসের জন্য এখনো মামলা দিই নাই, আমরা চিন্তা করে দেখছি কি মামলা দেওয়া যায়। মানে একটা মানুষের সেখানে কে কার প্রতিপক্ষ ছিল? কে কার প্রতিপক্ষ? গণতন্ত্রের প্রতিপক্ষ ছিল ফ্যাসিবাদ, শান্তি স্থিতিশীলতার প্রতিপক্ষ ছিল গুন্ডামি। আর ফ্যাসিবাদ এবং গুন্ডামিকে লালন করছে সরকার। সেই সরকারের শিখণ্ডী হচ্ছে শেখ হাসিনা, যিনি নিজেকে গণতন্ত্রের মানুষকন্যা হিসাবে দাবি করতেন, কিন্তু এত বড় খুনি এবং ফ্যাসিবাদী চরিত্র এর আগে তার পিতা ছাড়া দ্বিতীয়টাই নাই।
আমার কাছে মনে হয়েছে। সেই জন্য এখন ফ্যাসিবাদকে রুখে জবাবদিহিমূলক একটি সরকার এবং গণতান্ত্রিক অবস্থা ফিরিয়ে আনাটাই মুখ্য বিষয়। আমি একটু মনে হতে পারে যে হাইপোথেটিক্যাল প্রশ্ন, তারপরও করি। আপনি তো দীর্ঘ সময় রাজনীতি, এই যে শেখ হাসিনা, তিনি কিন্তু আমাদের দেশেরই, আমাদেরই মানুষ, আমাদের মধ্যে থেকেই ফ্যাসিবাদের উদ্ভব ঘটে না। আমাদের মানুষ বললে যে আমাদের মানুষ বলতে হলো না, বাংলাদেশের আমি ভূখণ্ডে আপনাকে- জন্ম নেওয়া মানুষ, সেইভাবে হ্যাঁ, আমাদের মানে ভূখণ্ডে। আমার আপনার বলতে মানে আমার গণতন্ত্রের পক্ষে না, আমাদের ফ্যাসিবাদের পক্ষে হতে পারে। বাংলাদেশে স্পষ্টত বিভক্তি আমাদের আছে। বলতে আমি ওইভাবে বুঝিয়েছি যে না, ভূখণ্ডে ঠিক আছে। জন্ম দেয়া। ঠিক আছে। তো এই মানুষটা বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিরোধী অবস্থান নিছে, লড়াইয়ের বিপক্ষে কিন্তু আমি অবস্থান তো নিছে। সবসময় শুনেছি যে তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলতেন, তাহলে কি বলতেন আসলে? উনি তার আসল রূপটা ঢাকার চেষ্টা করেছেন, আসল চরিত্রটাকে বাইরে এনে মানুষকে বিভ্রান্ত করতে চেয়েছেন। উনি কাইমন বাক্যে একটি ফ্যাসিস্ট মানে কমপক্ষেও যদি ধরি 1400 ছাত্র আন্দোলনকারীকে তিনি সরাসরি হত্যা করেছেন তার অধীনস্থ পুলিশ বা অন্যদেরকে দিয়ে, তার নিজের দলীয় কর্মীদের নিয়ে। তিনি স্পষ্ট করে মানে বলেছেন যে রাজাকারের বাচ্চা, অর্থাৎ আন্দোলনকারীদেরকে তিনি এই দেশের গণতান্ত্রিক ভাবনা চিন্তার মানুষ বলে তিনি স্বীকৃতি দিতে চাননি। আমি আবার বইটি নিই। আমি আপনি দীর্ঘ সময় সাংবাদিকতা করেন, আমরা আমাদের সিনিয়র ভাই, আমি একটু মনে হতে পারে অপ্রাসঙ্গিক, আবার যদি না হয়, আমাদের টকশোগুলোতে সাধারণত এই ধরনের প্রশ্ন করে না, আমি আপনাকে করতে চাই যে ধরেন দালাই লামা এবং শেখ হাসিনা, জাতিসংঘ স্বীকৃত একটা গণহত্যা আর তারেক রহমানের চলে যাওয়া, এগুলোর মধ্যে আসলে কি মানে মিলের জায়গাটা কি? এখানে কি কোনো কথা বলা যায় কিনা এইটি? না, দালাই লামার সাথে তো শেখ হাসিনাকে মেলানো যাবে না কোনোভাবেই। দালাই লামা চীন থেকে নির্বাসিত হয়ে ভারতে বসবাস করছেন, ঠিক আছে, কিন্তু ভারতে বসবাস করলেও তিনি কিন্তু মানে সারা পৃথিবীতেই মোটামুটি অবাধে যাতায়াত করছেন। আমি একবার 2016 সালে আমি যখন ভারত গিয়েছিলাম, দালাই লামা যেই শহরে বাস করেন, ধর্মশালা, আমি সেখানে গিয়েছিলাম, তখন ওনাকে আমরা পাইনি, তিনি সেই সময় বিদেশে ছিলেন, অবাধে যাতায়াত করতে পারতেন। শেখ হাসিনা তো এখন ভারতে মানে বলা হচ্ছে যে তিনি তাদের অতিথি, কিন্তু তিনিও সেখানে আসলে একরকম বন্দি অবস্থাতেই আছেন, এবং তার সেই ভারত সরকার আসলে যেভাবে তাকে চালাচ্ছে তাকে সেভাবেই চলতে হচ্ছে। ভারত সরকারের ইচ্ছার বাইরে এক পা দেওয়ারও স্বাধীনতা তার নাই। সো দালাই লামার সিচুয়েশনের সাথে তার সিচুয়েশনটাকে আসলে মেলানোর কোনো সুযোগ নেই। আর জনাব তারেক রহমান, উনি তো বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছিলেন ভিকটিম হিসাবে। ওনাকে নির্যাতন করা হয়েছিল, নির্যাতনের পরে ওনার শারীরিক অবস্থা এমন দাঁড়িয়েছিল, উনি চিকিৎসার জন্য সেখানে গিয়েছিলেন, পরবর্তী ঘটনা প্রবাহের কারণে উনি আসতে পারেননি। এবং উনি যেদিন যায় সেদিন সাংবাদিক হিসাবে আমার সৌভাগ্য হয়েছিল যে মানে আমি পিজি হাসপাতাল থেকে উনি, এই কথাগুলো মোটামুটি নন বায়াসড হয়ে ফ্যাক্ট অ্যান্ড ট্রুথের উপর আমি বলছেন। তো ফ্যাক্টের উপরেই বলছি, অবশ্যই ফ্যাক্ট, এটা তো ফ্যাক্ট। মানে উনি অসুস্থ, চিকিৎসার জন্য লন্ডন গিয়েছেন। শেখ হাসিনা তো চিকিৎসার জন্য ভারত যাননি, উনি পালিয়ে গিয়েছেন স্পষ্টত। সো আপনি এই জিনিসগুলোকে আসলে একটার সাথে আরেকটার মেলানোর কোনো আচ্ছা, আমি এই প্রশ্নটা করেছি কারণ এর পরে আরেকটা প্রশ্ন আছে। সেই প্রশ্নটি হলো, তবু আমাদের মতোই যারা আমাদের মতোই মোটামুটি জ্ঞান বুদ্ধি রাখেন, আমরা যতটুকু রাখি তার চেয়ে বেশিও রাখেন, কিন্তু তারা কিন্তু এক জায়গা মানে বিভিন্নভাবে এই জায়গাটা আনছেন যে শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই, কিন্তু তার প্রত্যাবর্তন হবে, তিনি রাজনীতির জায়গা এই গণ অভ্যুত্থান এবং এই গণ অভ্যুত্থানের এক ধরনের ন্যারেটিভ তৈরি করা, এই জায়গাগুলা আওয়ামী লীগের একদম চিহ্নিত নেতার চেয়েও আমরা বেশ কয়েকজন তথাকথিত সাংবাদিক এবং সুশীল সমাজের মধ্যে দেখছি। আমি তা মানে এই ব্যাখ্যা আছে কিনা আপনার, তারা কেন বলছেন বা তারা কি বোঝেন না বা ইন্টেনশনালি বলছেন কিনা? তারা কে কোন দৃষ্টিকোণ থেকে বলছেন সেটা তো আমি নাম বললাম না, বলা মুশকিল, বাট আমরা যেটুকু জানি যে এই মুহূর্তে ওনার পরিচয় হচ্ছে উনি একজন দণ্ডিত ব্যক্তি। বাংলাদেশের আইনে বাংলাদেশের আদালতে ওনার সাজা হয়েছে,
এবং উনি একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি। এখন একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি তার অতীত যেই পরিচয়ই থাকুক না কেন, এখন তাকে তো আপনার বাংলাদেশের আদালতের যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তের আলোকেই তার বিষয়টা বিবেচনা করতে হবে, এবং তিনি যদি দেশে আসেনও এই আইনি প্রক্রিয়াতেই আসতে হবে। সেটা ভারতও ইতিমধ্যে বলেছে যে এটা আইনি প্রক্রিয়া হবে। বাংলাদেশেও যদি তিনি আসেন, ওনাকে তো প্রথমে আদালতকে ফেস করতে হবে। ওনার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে, অসংখ্য অভিযোগ, আপনার হত্যা, খুন, গুম, দুর্নীতি সহ নানা ধরনের অভিযোগ ওনার বিরুদ্ধে আছে। তো এই অভিযোগগুলো তো ওনাকে ফেস করতে হবে। উনি ফেস করে আদালতের মাধ্যমে যদি উনি ওনার অভিযোগ থেকে মুক্তি পেতে পাবেন, সেটা আইন দেখবে, বিচার বিভাগ দেখবে সেটা। কিন্তু আমরা যারা বাইরে আছি, সাধারণ মানুষ, আমরা জানি যে উনি একজন দণ্ডিত ব্যক্তি, এবং উনি বাংলাদেশে আসবেন। উনি যদি বিচারে নিজেকে নির্দোষ প্রমাণ না করতে পারেন, ওনার দণ্ড কার্যকর হবে। সবচেয়ে বন্ধু আবারও আসছি আপনার কাছে। আমি এই যে কথাগুলো আমাদের আজাদ মজুমদার বললেন, উনি বলছেন যে ফ্যাক্ট এবং ট্রুথ থেকে বলছেন। আমি আপনার কাছে আপনারা অনেক সময় পলিটিক্যাল রেটোরিক ব্যবহার করেন, সেই জায়গা থেকে পলিটিক্যাল রেটোরিকের লিমিট কতটুকু একদমই রাজনৈতিক বিরোধিতার কারণে আমরা কি এরকমের দণ্ডপ্রাপ্ত এই জায়গাগুলোকেও কি আমরা আলোচনায় একদম সাধারণভাবে নিয়ে আসবো কিনা, আমি প্রশ্নটি বোঝাতে পেরেছি কিনা? হ্যাঁ, আপনি বোঝাতে পেরেছেন যে একজন অপরাধী, দণ্ডিত মানুষ, তার জেলখানায় থাকার কথা যদি বাংলাদেশে থাকতো, তিনি আপিল করতেন, দণ্ডপ্রাপ্ত। তো সেটি যদি আপিল খারিজ হয়ে যেত, তাহলে পরে সেই দণ্ড তাকে ভোগ করতে হতো। যেমন যাবজ্জীবন হতে পারে, আমি সর্বোচ্চটাই বলছি, ফাঁসি হতে পারে। তো তার ক্ষেত্রে তিনি ফাঁসির পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি যদি এই দেশে থাকতেন কি হতেন, তা আমি যে কথাগুলো বললাম, এই বিষয়গুলো তাকে ফেস করতে হতো। বাংলাদেশের কোর্ট কাছারি মানে আইন যেটা আছে সেটা তো আমি বলতে পারবো না। যেমন এই যে আদালত তাকে ফাঁসি দিছে, তো এখন তিনি বিস্মিত হতে পারেন, কিন্তু এই যে 1400 থেকে 1800 ছাত্র জনতাকে ওই সময় হত্যা করা হয়েছে, দায়টা কার? তো এই দায় যদি একটা মামলায় তার ফাঁসি হয় হত্যাকাণ্ডের কারণে, এরপরে হত্যাকাণ্ড আরও প্রায় একাধিক, মানে 400 থেকে 450 অধিক আছে তারই মানে মামলার। তারপর লুটেরার একটা প্রসঙ্গ আছে, সেটি 2-1 কোটি টাকার না, হাজার হাজার কোটি টাকা। পাচারের অভিযোগ আছে তার বিরুদ্ধে, গুমের অভিযোগ আছে তার বিরুদ্ধে। মানে অপরাধের সর্বোচ্চ যেসব ঘটনা বলি, সেটি যদি আইনে মীমাংসা যদি মনে করা হয় যে তিনি এটা থেকে মুক্তি পেয়েছেন, তাহলে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। আমি প্রথম যে প্রশ্নটি আপনাকে করেছিলাম সেটির শেষ জায়গাটি আসছি, যে এই যে প্রধানমন্ত্রী যে বললেন যে ফ্যাসিবাদের উত্থান আর হতে দেওয়া হবে না, তাহলে কি প্রধানমন্ত্রী এখনো মনে করেন শেখ হাসিনার ওই শক্তি আছে এই ধরনের কাজ করার? তিনি কি করছেন, বা কেউ কি করছে বাংলাদেশের এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বা আগের সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, বা এই জায়গা থেকে কাদেরকে সতর্ক করছেন প্রধানমন্ত্রী? ফ্যাসিবাদকেই তিনি সতর্ক করছেন। ওইটাকে শেখ হাসিনার ফ্যাসিবাদ। শেখ হাসিনা তো নাই দেশে, তার যে সঙ্গী সাথী সহকর্মী তারা অধিকাংশ ভারতে পলাতক। এখন যেটি আছে বিরোধী দল হিসাবে, সেটা জামাত আর এনসিপির ছটি, আর এর বাইরে আরও কিছু রাজনৈতিক দল আছে। তিনি কাউকে উদ্দেশ্য করেনি, ফ্যাসিবাদকে টার্গেট করেছেন। অর্থাৎ ফ্যাসিবাদের উত্থান হোক, তিনি এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করবেন না। তো স্বাভাবিক কারণে এটা তো ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যে তিনি এই ফ্যাসিবাদের অতীতের যে দৃষ্টান্ত আমাদের দেশে 18 বছরে, সেটার সামনে রেখেই আগামী দিনে তিনি গণতান্ত্রিক এবং আইনের শাসনের মধ্যে দিয়ে দেশকে এগিয়ে নিতে চাই, এটাই তিনি ব্যক্ত করেছেন। যে আমরা একটা বিরতিতে যাব, বিরতিতে যাওয়ার আগে আমি প্রশ্নটা রেখে যাই, যে বাজেটটি আজকে পাশ হলো, সেই বাজেটের
আমরা শেষ আরেকটি শুনলাম যে ইউনিভার্সাল কার্ড, এটি একটি কর্মসূচি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী বলছেন যে 10 লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রধানমন্ত্রীকে আমরা দেখলাম যে দারুণভাবে ওয়াইল্ড লাইফ নিয়ে কাজ করেন। এটি বাংলাদেশের আমি এটা প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য বলছি না, আমি আসলে এর আগে কখনো কোনো রাজনীতিবিদের মধ্যে দেখিনি, হয়তো উনি লন্ডন ছিলেন দেখে উনি ওয়াইল্ড লাইফ বিষয়গুলো জানেন। এই যে এরপরও প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করা যায়, অনেকে বলছেন যে প্রধানমন্ত্রী অনেকটা নরম, আবার অনেকে বলছেন তিনি প্রথম প্রধান হয়েছেন, অভিজ্ঞতা কমও থাকতে পারে। এবং এই যে 10 লাখ মানুষের চাকরি দিবেন, আপনি ইউনিভার্সাল কার্ড দিবেন, আপনি কৃষি কার্ড দিবেন, এগুলোর সাথে অর্থের সংযোগ আছে। আপনি কতটা আশাবাদী, কতটা মানে কথার জন্য বা দলের পক্ষে বলার জন্য না, আপনি বাস্তবে কি মনে করেন কিনা যে এই সরকার খুব কনফিডেন্টলি আগাচ্ছে এই বাজেট পাশ করার জন্য? একই প্রশ্ন আজাদ মজুমদার কাছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, 1 মিনিট পরে আসছি। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। শামসুজ্জামান দুদু, আপনার কাছে প্রশ্ন ছিল যে আপনি খুব আত্মবিশ্বাসের সঙ্গে দেখছেন কিনা। আমি একদম নন বায়াসড একটা উত্তর আশা করি আপনার কাছ থেকে, আপনার যে অভিজ্ঞতা। নন বায়াস মানে এই সরকার 18 বছর আন্দোলন সংগ্রাম ত্যাগ তিতিক্ষার পরের একটি সরকার। অর্থাৎ শেখ হাসিনার 3টা ভুয়া নির্বাচনের মধ্য দিয়ে তিনি প্রায় 15 থেকে 17 বছর সময় কাটিয়েছেন। তারপরে তাকে কিন্তু পালাতে হয়েছে, অবসরে যাননি। তো তার পরবর্তীতে একটা অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের পরবর্তীতে আসছে। গণঅভ্যুত্থানের পরবর্তীতে যে সরকারটা ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে 18 মাসের যে সরকার, তার কাছে প্রত্যাশা মানুষের যে জিনিসগুলো ছিল, সব থেকে বড় জায়গাটা হচ্ছে 12ই ফেব্রুয়ারি নির্বাচন। তিনি নির্মোহভাবে, আমার দৃষ্টিতে আমার কাছে যেটা মনে হয়েছে, যে নির্বাচনটা মানুষ প্রত্যাশা করেছে শেখ হাসিনার কাছে, মানে অতীতে 3টা নির্বাচনের মধ্যে, সেটি কিন্তু এদেশের মানুষ পায় না। ডক্টর ইউনূস সাহেব এই নির্বাচনটা করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে তারপর তিনি গেছেন। এখন যে সরকারটার বয়স 5 মাসে পদার্পণ করছে, তার কাছে মানুষের চাহিদার যে স্বপ্ন জাল, যে গণতন্ত্র থেকে শুরু করে আইন শৃঙ্খলা, মানে চাকরি পাওয়ার, বেকারত্ব মোচনের, মানে এই দেশে লক্ষ লক্ষ বেকার। তো এই সব কিছুই কিন্তু হঠাৎ করেই একটা সরকারের কাছে প্রত্যাশা তৈরি হয়েছে। এমনটা ভাবার প্রত্যাশাটা কি যৌক্তিক না? এমনটা কিন্তু ভাবারও কারণ নাই। আমি বলি, আমাদের সরকার প্রধান কিন্তু দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত, এবং 31 দফার মধ্যে এই কথাগুলো আমি যেটা বললাম, ওর ভিতর খুঁজলে আপনি পাবেন। তিনি এমন কথাও বলেছেন যে 1 বছরের মধ্যে বেকারত্বের কতটা তিনি মুখোমুখি হতে চান, এবং মীমাংসার দিকে কি 1 কোটি মানুষের বেকার তিনি কর্মসংস্থানের প্রত্যাশা কথা বলেছেন। তো যখন ক্ষমতায় ছিলেন না তখনই বলেছেন, এখন তিনি ক্ষমতায়, স্বাভাবিক কারণে 5 মাস গেছে, আরও হয়তো 9 মাসের মধ্যে 1 কোটি 2 কোটি না 50 লাখ, সেটিতে এখনই মন্তব্য করা ঠিক হবে না। সেটা আমরা দেখতে পারি। যেমন তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, ইউনিভার্সাল কার্ডের কথা বলেছেন। অর্থাৎ এই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা অন্যান্য প্রসঙ্গগুলো একটা জায়গায় তিনি আনতে চেয়েছেন। তো এই মানে ইউনিভার্সাল যে কার্ডটা, তার সঙ্গে কিন্তু তিনি আরেকটা করেছে, সবুজের জন্য একটি সংগ্রাম করতে চেয়েছেন। অর্থাৎ সরকারি এবং স্বেচ্ছাসেবকমূলক যারা কাজ করেন তাদেরকে সঙ্গে নিয়ে তিনি 1 বছরে, মানে টোটাল 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণ করতে চান। এই যেমন আমরা কয়দিন দেখলাম ঢাকা সহ চট্টগ্রাম সহ সারা দেশে, মানে নির্বাচনে আমরা একটা গাছ কাটি বটে, মিনিমাম একটা গাছ লাগাবো
তার পক্ষে তো 5টা থেকে 10টা 20টা গাছ লাগানো উচিত, কারণ টিকবে 1টা বা 5টা, তো সেটা তো আমরা করি না। তো বৃক্ষরোপণ তিনি একটি মানে অবস্থায় মানে লক্ষ্যের কথা ঘোষণা করছেন। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমি সামনে নিয়ে আসব, তখন কৃষি থেকে শুরু করে মানে মানুষের মৌলিক যে বিষয়গুলো, যেমন স্বাস্থ্য কার্ডের কথাও কিন্তু এখানে উনি বলেছেন। তো এই সমস্ত বিষয়গুলো যখন আমি সামনে নিয়ে আসব, আমি কোন সময় থেকে আমি এগুলো হিসাব করা শুরু করবো যে কতটুকু সরকার এগোলো, কতটুকু সরকার বাস্তবায়ন করলো। এই বিষয়গুলো আমার মনে হয় মিনিমাম 1-1.5 বছর গেলে আমরা বুঝতে পারবো তার যে স্বপ্ন, তার যে লক্ষ্য, তার যে উদ্যোগ, অর্থাৎ প্রধানমন্ত্রী, সেটা আমরা কতটুকু করতে পারলাম। যদি কথা করতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। আমি আপনার বলার ধরনটা অনেকটাই নন বায়াস ছিল, ভালো। কিন্তু আমি আসলে বাস্তব জায়গা থেকে এটা বলতে যাচ্ছি যে প্রধানমন্ত্রীর বিভিন্ন মানে একদম সরাসরি বলা যায় যে প্রধানমন্ত্রীকে আমরা সমালোচনা করছি, প্রধানমন্ত্রীর ভালো কাজগুলো আমরা দেখছি, বেশ অদ্ভুত অদ্ভুত কাজও দেখেছি যেটা আমাদের দেশের প্রধানমন্ত্রী কখনো করেনি। তো সেই জায়গাগুলো নিয়ে মানুষের মধ্যে পজিটিভ আগ্রহই বেশি, সেই ব্যাপারে কোনো দ্বিধা নেই। তার ইন্টেনশনটাও এখন পর্যন্ত দেখা যাচ্ছে ভালো, ঠিক আছে। কিন্তু আমি আসলে বাস্তবতা জানতে চাই, ব্যাংকে কত টাকা আছে আমাদের, ব্যাংকগুলোতে আমাদের ব্যবসার কি পরিস্থিতি, আসলে আমরা কোথায় আছি। আমি এখন খোলামেলা বললাম। গত সরকার তো ব্যাংকগুলো পারলে ইট বালু নিয়ে গেছে, একটা ব্যাংক আছে, ব্যাংকে যে টাকার প্রসঙ্গ আছে, এটা কতবার বলা যাবে আর? না না, যেটি আছে সেটা উল্লেখ করার মতো বিষয় না। কিন্তু আমাদের বহু টাকা বিদেশে পাচার আছে, সেই টাকাগুলো আনার বা উদ্যোগের কথা গত সরকারও যেমন বলেছেন, এই সরকারও কিন্তু বলেছেন। বলতে বলতে খুব অল্প আনা যায়, আপনি জানেন জটিলতা। না না, জটিলতা তো অবশ্যই আছে। যে জায়গায় দক্ষ, উদ্যোগী, মানে পরিকল্পনাকারী, তার একটা টিম ওয়ার্ক করতে পারে, সেখানে হয়তো কিছু সাফল্য আসতে পারে। আজাদ মজুমদার, আপনার কাছে আসি। আপনি সদ্য বিদায়ী সরকারের মধ্যে ছিলেন, পলিসিগুলো আপনি বোঝেন, আবার সাংবাদিকতাও বোঝেন। একটি সরকার, ইকোনমিক ক্রাইসিস, জিওপলিটিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে যুদ্ধ চলছে, এই যুদ্ধটাও মানে উত্তরাধিকার সূত্রে বিএনপির ঘাড়ে। বিএনপি সরকার বা বাংলাদেশ এখন সার্বভৌমত্বের দিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে, যে কারণে তাকে সুপার পাওয়ারগুলোকে সরাসরি ট্যাকেল দিতে হচ্ছে। বাংলাদেশের ডিপ্লোমেসি অতটা এক্সপিরিয়েন্স, কতটা কিভাবে কি করবেন সেটি, অর্থাৎ 3টা চ্যালেঞ্জের কথা বললাম। আরও আছে, তারাও কিন্তু দুটো বড় প্রজেক্ট, মেগা প্রজেক্ট যেটা বললাম, সেটি তিস্তা ব্যারেজ এবং আরেকটি পদ্মা ব্যারেজ, এই দুটোর কাজের কথা বলছেন। এই যে মানুষের কর্মসংস্থানের কথা বলছেন, প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা, তাদের মধ্যে সমন্বয়, সব কিছু মিলিয়ে আপনি কি দেখছেন? মানে ভবিষ্যৎ বলতে বলছি না, আপনি সম্ভাবনার কথা বলতেন, যে প্রবাবিলিটি কতটুকু, কীভাবে এগোচ্ছে। দেখেন, এখানে একটু আগে দুদুভাই একটা কথা বলেছেন যে আপনার 12ই ফেব্রুয়ারি নির্বাচনের কথা বলেছেন। একটা সুন্দর নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে। একটা নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার একটা সুবিধা হচ্ছে, দেশে যদি গণতন্ত্র থাকে, যদি জবাবদিহিতা থাকে, আমাদের দেশ তো সমস্যা সংকুল দেশ, সমস্যা থাকবে, সেই সমস্যাগুলোকে আমরা মোকাবেলা করব। কিন্তু আমাদের যদি এমন একটা সরকার থাকে, যে সরকার জবাবদিহিমূলক সরকার, যে যাকে জনগণের কাছে আসতে হবে, সেই সরকার যদি কোনো নীতি গ্রহণ করে, দেশের সবাই মিলে তাকে সেটার জন্য সমর্থন দেবে। এটা হলো খুব স্বাভাবিক জিনিস। আপনি বলেছেন যে প্রধানমন্ত্রীর অনেক কাজ এখন সমালোচনা করা যায়। আমরা তো জুলাইয়ের আন্দোলনটা তো হয়েছিল এই জন্যই, যাতে প্রধানমন্ত্রীকেও সমালোচনা করা যায়। সমালোচনার মতো না, তাও করা যায়। সমালোচনা ন্যায্য কি অন্যায্য এগুলো তো আপেক্ষিক বিষয়, কিন্তু প্রধানমন্ত্রীকেও যাতে সমালোচনা করা যায়, প্রধানমন্ত্রীও যেন জনগণের কাছে জবাবদিহিতা তার থাকে, জনগণের নির্বাচিত প্রতিনিধির কাছে তার জবাব দিতে থাকে, এইটার জন্যই তো আপনার আসলে এই এত মানুষ প্রাণ দিয়েছে। এখন যদি সরকারের এই জবাবদিহিতে থাকে, তাহলে সরকার জনগণের জন্য কাজ করবে। আপনি যে জিও পলিটিক্স এর কথা বলেছেন, যে জিও পলিটিক্স তো বাংলাদেশ কন্ট্রোল করতে পারবে না, না, কিন্তু বাংলাদেশ চাপটা সামলে
সঠিক সিদ্ধান্তের জায়গায় কিন্তু কতটা অভিজ্ঞ? বাংলাদেশ এখানে বাংলাদেশের স্বার্থটা দেখে সিদ্ধান্ত নিতে পারবে, কারণ এখানে বাংলাদেশের মানুষের প্রতিনিধি আছে। আমরা অতীতে দেখেছি যে আমাদের দেশের সরকার আমাদের দেশের স্বার্থকে চিন্তা না করে প্রতিবেশী একটা দেশের স্বার্থ বিঘ্নিত হয় কিনা বা তাদের স্বার্থের কথা চিন্তা করে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এখন বোধহয় বিষয়টা ওরকম না। এখন যেই নির্বাচিত সরকার আছে তারা সিদ্ধান্ত নেবেন যে বাংলাদেশের জন্য আপনার কোনটা মঙ্গলজনক হবে। তো বাংলাদেশের জন্য আমি যার সাথে থাকলে আমার মঙ্গলজনক হয় আমরা তার সাথেই থাকবে সরকার। এটা তো পরিস্থিতি বুঝে এক এক পরিস্থিতিতে হয়তো এক এক রকম সিদ্ধান্ত নিতে হতে পারে। সরকার সেটা নেবে এবং যদি সরকার ভুল করে তাহলে সরকারকে আবার জনগণের কাছে জবাব দিতে হবে। আপনার অর্থনীতির কথা আপনি বলেছেন, মানে মূল কথায় আসছি আর কি, সবকিছু না অর্থনীতি তো অবশ্যই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অর্থনীতির ক্ষেত্রেও আপনি যদি দেখেন যে অর্থনীতিটাকে আমাদের কিভাবে ধ্বংস করা হয়েছে এর আগে, মূলত দুইটাভাবে। এক হলো অর্থ পাচার করে, আরেকটা হলো ব্যাংকের জনগণের আমানত এগুলো লুটপাট করে। তো আপনার যদি পাচারটা বন্ধ করা যায়, বাংলাদেশের অর্থনীতি তো বড় হচ্ছে। প্রতি বছর বাংলাদেশে বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স আসে, বাংলাদেশের রপ্তানি খাত থেকে আপনার আয় হয়। তো বাংলাদেশের অর্থনীতি বড় হচ্ছে না। আপনার যদি পাচারটা বন্ধ করা যায় তাহলে পাচার কি এখনো চলছে? না, পাচার এখনো চলছে কিনা এটা তো আমি এই জায়গা থেকে বলতে পারবো না। এটা যারা পাচার নিয়ে কাজ করেন তারা বলবেন। তবে আমরা জানি যে সরকারের যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায় তাহলে সরকার এগুলো কাজ করবে এবং এই পাচারটা বন্ধ হবে বা কমে আসবে। এইটা যদি কমে আসে তাহলে অর্থনীতিতে তো তার একটা প্রভাব পড়বে। ব্যাংক খাতে যে লুটপাট সেটা যদি বন্ধ করা যায়, মানে ঋণের নামে আপনার ব্যাংক থেকে অর্থ সরিয়ে নিয়ে সেই অর্থ বিদেশে রাখা, এটা যদি বন্ধ করা যায় তাহলে আমার দেশের টাকা যদি আমার দেশে থাকে তাহলে সেটা আমার দেশের ইকোনমিতেই রোল করবে। এবং আমার দেশের ইকোনমিতে যদি আমার দেশের এই টাকাগুলো থাকে, ন্যাচারালি জব ক্রিয়েট হবে, মানুষের পারচেজিং পাওয়ার বাড়বে, দারিদ্র্য কমবে। তো এগুলো কিন্তু ইন্টার রিলেটেড এবং এইগুলা সব কিছুই আসলে মূল কথা হচ্ছে যে আপনাকে গুড গভর্নেন্সটা এনশিওর করতে হবে। গুড গভর্নেন্সটা আপনি যখন এনশিওর করতে পারবেন, শত সমস্যার মধ্যেও কিন্তু আপনি মানুষের কল্যাণে কিছু কাজ করতে পারবেন। অর্থনীতিটা যে জায়গায় আছে সেখান থেকে আরেকটু হলেও এগিয়ে নিতে পারবেন। এখন আমরা পজিটিভ এই কারণে যে আমরা মনে করি এখন জনগণের নির্বাচিত সরকার দায়িত্ব নিয়েছে, তাদেরকে মানুষের কাছে যেতে হবে এবং যদি গুড গভর্নেন্স তারা এনশিওর করতে না পারে তাহলে তাদেরকেই আবার জনগণের কাছে যাইতে হবে। আপনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কথা বলেছেন যে উনি ফেসিবাদ যাতে ফেরত না আসে, গণতন্ত্র যাতে সংহত হয়, এই কথাগুলো বলেছেন। উনি কিন্তু ফেসিবাদ বলতে উনি একটা মতবাদকে বুঝিয়েছেন এখানে, আমার কাছে যেটা মনে হয়েছে। এই ধরনের মানে এমন কোনো শক্তির যাতে উত্থান না ঘটে যেই শক্তিটা আবার জনগণের টাকা লুটপাট করবে। মানে দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তন সেটা এই সরকারকেই শুরু করতে হবে কাজটা। তাদেরকে আপনার জনগণ ম্যান্ডেট দিয়েছে রাজনৈতিক সংস্কার বা পলিটিক্যাল যে আপনার যে কাজগুলো বাকি আছে, সংবিধান সংস্কার থেকে শুরু করে আরও গুড গভর্নেন্স এনশিওর করার জন্য জবাবদিহিমূলক, সেটা তারা করবেন। এবং সেটা যদি করে তাহলে দীর্ঘমেয়াদে দেশে গণতন্ত্র থাকবে এবং দীর্ঘমেয়াদে যদি গণতন্ত্র থাকে তাহলে গুড গভর্নেন্স থাকবে এবং গুড গভর্নেন্স থাকলে ইকোনমিটাও বেনিফিট হবে। দুজনকে ধন্যবাদ। আমি একটু আবু সাঈদের কথা বলছিলাম যে আবু সাঈদের ভিডিওটা আমরা একটু দেখব। আমি আমার পিসিআরে যারা আছেন প্রযোজক তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখাতে। গুলি খাইছে একটা। ভিডিওটি দেখছিলেন শামসুজ্জামান দুদু, আপনিও একসময় এরকম ছাত্র রাজনীতির মতো রাস্তায় এইভাবে দাঁড়িয়েছেন। আজাদ মজুমদার, আমি যতটুকু জানি আপনিও বিশ্ববিদ্যালয়ে থাকতে এরকম জায়গায় ছিলেন। এটি মাত্র 2 বছর আগের কথা। এই যে আবু সাঈদের আত্মাহুতির পরের থেকে অব্যাহতি পর্যন্ত আমরা তখন স্টুডেন্টরা বলেছিল 36 জুলাই, অর্থাৎ জুলাই শেষ হয়নি, বাংলাদেশে একবার একটা জুলাই মাস এসেছে যার 36 দিন ছিল। সেই জায়গার এই আকাঙ্ক্ষার জায়গা যে ন্যাশনাল কনসেনসাস, জাতীয় ঐক্যমত, সেইটার কি অবস্থা এখন? আপনি দেখেন আবু সাঈদের যে আত্মাহুতি, আবু সাঈদ কিন্তু একটা সাহসের প্রতীক। আবু সাঈদ যখন মারা গেল এবং আপনি দেখেন 2 হাত প্রসারিত করে বুকে গুলি নিয়েছে, তার ফলে তার যে আত্মদান, এটার ফলে যে
সাহসটা দেশের অসংখ্য তরুণের মধ্যে যে সঞ্চারিত হয়েছে, তা ধীরে ধীরে তারা এই শোষণ, এর আগেও তো আপনার বিভিন্ন সময়ে মানুষের উপর হত্যা নির্যাতন হয়েছে, কিন্তু আবু সাইদের হত্যাটা মানুষ সরাসরি দেখেছে, টিভিতে দেখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছে, ছাত্র জনতা দেখেছে, তাদের মধ্যে একটা সাহস এসেছে এবং তারা প্রতিবাদী হয়ে রাস্তায় নেমে এসেছে, তারপরে শেষ পর্যন্ত স্বৈরাচার উৎখাত করেছে। এখন স্বৈরাচার উৎখাত করার পরবর্তীতে খুব স্বাভাবিকভাবেই আপনার দেশের যে এই পরিবর্তিত অবস্থা, এই পরিবর্তিত অবস্থায় আপনার সংস্কার হবে, পরিবর্তন হবে। আমরা সেই পরিবর্তন তো কিছু কিছু ফল অবশ্যই দেখতে পাচ্ছি। আমরা একটা নির্বাচন দেখলাম যেখানে দেশের মানুষ ভোট দিতে পেরেছে, এটা সবচেয়ে বড় পরিবর্তন। দেশের মানুষ তার প্রতিনিধিদেরকে সংসদে পাঠাতে পেরেছে, যেটি সংবিধান ছাড়াই ঘটে গেছে। হ্যাঁ, এটা একটা নির্বাচন, মানে অনেক বড় সংস্কার আর কি। অবশ্যই এটা একটা, এবং আমরা আশা করি যে সামনে যে নির্বাচনগুলো সেটাও আপনার এই ধরনের নির্বাচন হবে। তো নির্বাচনটাই মানে মানুষের ভোটাধিকার যদি নিশ্চিত থাকে, মানুষ তখন আসলে অন্যান্য পরিবর্তনগুলো কিন্তু স্বয়ংক্রিয় পদ্ধতিতেই হয়। কারণ মানুষের যখন একজন রাজনীতিবিদ জানেন, এখানে দুদু ভাই আছেন, উনি পড় খাওয়া রাজনীতিবিদ, একজন রাজনীতিবিদ যখন জানেন যে ওনাকে মানুষের মুখোমুখি হতে হবে, তখন কিন্তু উনি আপনার এই মানুষের কল্যাণের জন্য যা কিছু প্রয়োজন উনি কিন্তু সেভাবেই কাজ করবেন। এবং এখন আমাদের যে আজকে যে সংসদের অধিবেশনে, সমাপনী অধিবেশনে আপনি যে যদি আমাদের রাজনৈতিক নেতা যারা আছে, সরকারি দল, বিরোধী দল, তাদের বক্তব্যগুলোও দেখেন, খেয়াল করে দেখেন, সবাই কিন্তু সেই আপনার এই কথার কথার সাথে যুক্ত করি, শামসুজ্জামান দুদু, আপনিও খেয়াল করেন। আমরা তিনটি বক্তব্যের কথা বলি। একটি হলো রাষ্ট্রপতির বক্তব্য। তিনি বলেছেন যে, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, জুলাই ছিল ফ্যাসিবাদকে রুখে দেওয়ার সময়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তখনও রাষ্ট্রপতি ছিলেন জুলাইয়ের সময়। ফ্যাসিবাদী দুঃশাসনের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ ছিল জুলাই গণ অভ্যুত্থান। আমি আরেকটু জোরালো বলি, তিনি আরও জোরালো বলেছেন, জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির। জুলাই সনদ, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের অবস্থান এবং শেখ হাসিনার বিচার এবং শহীদদের বিচার প্রক্রিয়া, একই সঙ্গে আমরা দেখছি যে এক ধরনের, এই যে দেখলাম যে শিক্ষামন্ত্রী কিছু মন্তব্য করলেন, সেখান থেকে, সেই অবস্থা থেকে এক ধরনের আন্দোলন। প্রধানমন্ত্রীর যে প্রশ্নটি আমি আপনাকে প্রথম বলেছিলাম, ওই বাক্যের সাথে এগুলোর কন্টিনিউটি আছে কিনা, এই যে ঘটনাগুলো বলছি আর কি। আপনাকে প্রথম একটা কথা উল্লেখ করি, এই যে আপনি টেলিভিশনে যেটা দেখালেন আবু সাইদের, মানে সরাসরি বুকে গুলি তিনি নিলেন, ফ্যাসিবাদের কথা আপনি বললেন না, কত ভয়ঙ্কর, নির্মম, নির্দয়, এই ছবি কিন্তু তার প্রমাণ। আজকে এই গত 1.5-2 বছরে যে পরিবর্তন, এই ছবিটাই মানে সমগ্র জাতিকে, 18 বছর আন্দোলন আছে, 36শে জুলাইয়ের যে কথা বলেন 36 দিনের, সেটা আছে, সব মিলিয়েই কিন্তু 24-এর গণঅভ্যুত্থান। তো আমি শুধু 24-এর পরেরটা যদি দেখি, তাহলে আমি ঠিক সঠিক জিনিসগুলো দেখতে পারবো না। এর পিছনে যে ঘটনাগুলো আছে, সেই জিনিসগুলো আমার সামনে শুধু আনলে হবে না, 17 বছরের যে পটভূমি, হ্যাঁ, সেটা ধারণ করতে হবে। সেই ধারণের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী যেটা বলতে চেয়েছেন, মানে সংসদের সমাপনী বক্তব্যে, সেটি শুধু বক্তব্যের ভিতরে থেকে গেলে হবে না। সেটাই বলছিলাম যে প্রধানমন্ত্রীর মতো করে পুরো বিএনপি সরকার কি সেটাকে ধারণ করছে কিনা, সেটাই ধরেন এখন অ্যাবসলিউট মেজরিটি বলতে ধরেন বিএনপির যে সংসদ সদস্যরা আছেন, পার্টি আছেন, অঙ্গ সংগঠন আছে, সেগুলো মানুষের কাছে যেতে পারছে কিনা। অর্থাৎ প্রধানমন্ত্রী, টিম লিডার নিয়ে আমাদের সন্দেহ নাই, ইন্টেনশন থেকে একেবারে কোনো সন্দেহ, কিন্তু হোয়াট অ্যাবাউট দ্য টিম, হ্যাঁ, সেই টিমের সঙ্গে যারা আছেন তাদেরকে সক্রিয় করা, তাদেরকে ছড়িয়ে দেওয়া, তাহলে জিনিসগুলো, সেই জায়গাগুলো আপনার কিন্তু দেখতে হবে। যে এই যেমন কৃষিক্ষেত্রে সরকার 10,000 টাকার যে কৃষি ঋণ সুদসহ মকুব করেছেন, বেগম জিয়া 5,000 টাকা কৃষি ঋণ সুদসহ মকুব করেছে। মকুবটা সব থেকে বড় কথা না,
প্রতি বছরে প্রতিনিয়ত কৃষকরা লড়াই করছেন প্রকৃতির সঙ্গে, তারপরে কৃষি উপকরণ ন্যায্য মূল্যের প্রাপ্তির সঙ্গে। এরপরেই কিন্তু সে জাতিকে দিচ্ছে তার সমস্ত, মানে কি বলবো এটাকে, দেহ, মন, অর্থ, ঘাম, শ্রম সবগুলো দিয়েই কিন্তু কৃষিকে তারা সামনে এগিয়ে নিয়ে গেছে। সেই ক্ষেত্রে সরকারের অংশগ্রহণটা, যেটা কৃষি কার্ডের কথা বলেছেন না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, যেমন ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যে নারীদের কেন তিনি এই ফ্যামিলি কার্ডের উত্তরাধিকার করছেন। সবচেয়ে বন্ধু আবারও আসবো, আমাদের আরেকটা বিরতির সময় হয়েছে, তবে তার আগে আবার প্রশ্নটি করে দিই। এবার আমি একদম সরাসরি বলি যে প্রধানমন্ত্রী আরেকটি বক্তব্য, যেটি প্রধানমন্ত্রীর ভাষণ নিয়ে কথা, একটি দেশকে খুশি করার জন্য স্বাস্থ্য খাতকে শেষ করে দেওয়া হয়েছিল। আমি যতটুকু জানি যে যেমন একটি উদাহরণ দিতে পারি, সারা বাংলাদেশে যতগুলো ডায়ালাইসিস মেশিন আছে এবং ডায়ালাইসিস মেশিনের যত ওষুধ ব্যবহার হয়, এই আপনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারে এবং আপনার সরকারের ব্যবস্থা জানেন, এটি এক ধরনের চুক্তির মাধ্যমে হয়। এই চুক্তিগুলো হয়তো বা সবসময় জনসম্মুখে আসে না। আমি একটা উদাহরণ দিলাম যে আমি যতটুকু জানি, এবং প্রধানমন্ত্রী এর এই কথার মধ্যে এই উদাহরণ থাকতেই পারে বা নাও থাকতে পারে। আমি এই আলোচনাটা করতে চাই যে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা কেন অন্য কোনো দেশের কারণে এই পর্যায়ে গেল, সেখান থেকে বের হয়ে আসবো আমরা কীভাবে। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। মির্জাপুর জিরাওয়ারে আমরা প্রধানমন্ত্রীর বক্তব্যের শেষ যে উল্লেখযোগ্য লাইনটি বললাম যে এটি অভ্যন্তরীণ কোনো বিষয় না। এই বক্তব্যের মধ্যে সিগনিফিকেন্ট আছে কিনা, একটি দেশের কারোর জন্য আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে, মানে আমার দেশের স্বাস্থ্য ব্যবস্থা আরেক দেশের জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে। এটাই সাধারণ মানুষের জন্য একটু যদি সহজ করে বলতেন শামসুজ্জামান দুদু, একটি বিশেষ দেশকে সুবিধা দিতে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করা হয়েছিল। মানুষ যখন অসুস্থ হয়ে পড়ে তখন সে চিকিৎসা প্রত্যাশী হয়, সে তখন জ্ঞান বিজ্ঞান, মানে তার সহযোগী যারা থাকে আত্মীয় স্বজন, তিনি তখন অসহায় আর কি, স্বাভাবিক। তো বাংলাদেশের ক্ষেত্রে মানে এটা এমন ভয়াবহ একটা চিত্র যে সাধারণ একটা মানে অসুখের ক্ষেত্রেও যতগুলো টেস্ট দেয়, সেই টেস্টে দেখা যায় মানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটাছুটি করতে যে খরচ বা ক্লিনিকে থাকা বা ডাক্তারের, এমনকি ডাক্তারও দেখবেন যে খরচপাতি করে, সেটি একটা মানে যদি সব হিসাব করেন তো এটা মনে হবে যে এখান থেকে বেরোনোর জন্য বাধ্য হয়ে এই পার্শ্ববর্তী দেশে তারা যাচ্ছে। যেমন আমি একটা ছোট্ট আপনার এই হিসাব দিই যে আমি সীমান্তবর্তী অঞ্চলের মানুষ, সেখানে একটা কথা আছে, এটা আমি প্রথমে বুঝতাম না, পরে ওরাই আমাকে বুঝাইছে, সেটা গলা ধাক্কা পাসপোর্ট। মানে এটা পাসপোর্ট না, ওই সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা রক্ষীদের কিছু টাকা দিলে ওটা ধাক্কা দেয়, যাবে এটা, তার মানে ওই দেশে পড়লো, ওদের আবার কিছু টাকা দিলে ওরা আবার একটা ধাক্কা দেয়, এটাই গলা ধাক্কা পাসপোর্ট। এবং সে একেবারে কলকাতায় গিয়ে সকালে ভোরে যদি বেরোয়, বিকালে আবার এখানে এসে উইদাউট পাসপোর্ট আবার ওই দিকে গলা ধাক্কা দিয়ে ঢুকে যায়। হ্যাঁ, আবার সে চিকিৎসার মানে ব্যবস্থাপত্র, ঔষধ সব কিছু নিয়ে সে দেশে ঢুকবে একদিনের মধ্যে, এবং সকালে যাবে বিকালে সন্ধ্যার মধ্যে। এটা কেন যাচ্ছে? এটা সাধারণ মানুষের কথা বলছে। আর অন্য তো আছে চেন্নাই টেন্নাই বিভিন্ন জায়গায়। তা আমার দেশে ভালো ভালো ডাক্তার আছে, ভালো ভালো মানে চিকিৎসা প্রতিষ্ঠানও আছে, তারা যাচ্ছে। কিন্তু এখানে চিকিৎসার নামে কিছু কিছু প্রতিষ্ঠান মানে শুধু মানে ওই যে কিছুক্ষণ আগে বললাম না, টেস্টের যে বহর, কোনো প্রয়োজন নেই। একসময় তো আমি ছোটোবেলায় দেখছি, আমার বোধহয় আজাদ ভাই ওটা এটা বাইরে যাওয়ার গিয়ে একটা মিক্সার বানিয়ে দিত, সেই মিক্সারে মানে এটা বলতে দাগ দিয়ে দিত, এক দাগ খাবে, এত কোনো ঘটনা ছিল থাক, বা একটা ট্যাবলেট দিত, সেটা আমরা ছোটোবেলা খেতে পারবো না বলে গুলে দিয়ে পানির ভিতরে দিয়ে খেতাম। এখন যে হ্যাঁ, মেডিকেল সায়েন্স নিয়ে নো ডাউট অনেক উন্নত হয়েছে, অনেক মানে আধুনিক হয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কতটা সহজলভ্য হয়েছে,
কতটা মানুষের কাছে আছে। যেমন একবার আপনি ফিস দিবেন ডাক্তারকে, সেইটা দেখিয়ে আপনি আসবেন তো, আবার আপনার ওই যে টেস্ট ফেস্ট হবে, দ্বিতীয়বার গিয়েও আবার ফিস আমি দেওয়া লাগবে। আজাদ মজুমদারের কাছে আসতে একদম শেষ মুহূর্তে শামসুজ্জামান দুদু প্র্যাকটিক্যাল কথা বলছিলেন, কিন্তু আমি বলতে চাই প্রধানমন্ত্রী যখন এই কথাটি বলেন তখন প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন বলেন তখন আমরা আসলে কি বুঝতে পারি? না, প্রধানমন্ত্রী তো খুব বাস্তবসম্মত একটা কথা বলেছেন। দেখেন যে বাংলাদেশে সরকারি খাতে আসলে হেলথ কেয়ার সিস্টেমটাই গড়ে ওঠেনি। যেটুকু আমাদের দেশে বিভিন্ন দেশ থেকে মানুষ কিন্তু আমাদের দেশে ডাক্তারি পড়তে আসে, আমাদের দেশে প্রচুর বিদেশি ছাত্র বাংলাদেশে পড়তে আসে, মেডিকেল এডুকেশনের জন্য তারা আসে, কিন্তু আমাদের দেশে চিকিৎসা নিতে কেউ আসে না। না, মেডিকেল সিস্টেম করার দায়িত্ব কিন্তু ডাক্তারের না, না, এটা তো আমি সরকারের। আপনার সেই প্রসঙ্গে আসছি। মেডিকেল ট্রিটমেন্ট নিতে আসেন না। সরকারি হাসপাতালগুলোতে কেনাকাটার বিশাল দুর্নীতির একটা চক্র গড়ে উঠেছে। আপনার সরকারি হাসপাতালগুলোতে যদি আপনার প্রয়োজনীয় ডায়াগনোসিসের ব্যবস্থা থাকতো, তাহলে সাধারণ মানুষ কম খরচে সেখানে আপনার তার রোগের ডায়াগনোসিস করতে পারতো। কিন্তু অনেক সময় দেখা গেছে যে যন্ত্রপাতি আনে না, আনলে ইচ্ছাকৃতভাবে এই যন্ত্রপাতিগুলো অব্যবহৃত রেখে অকেজো করে রাখা হয়, যাতে মানুষ বাধ্য হয় পার্শ্ববর্তী প্রাইভেট হাসপাতাল থেকে চিকিৎসা নিতে। এইটা একটা সিন্ডিকেট এইগুলা আপনার গড়ে উঠেছে, যাদের কাছে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটা জিম্মি হয়ে গিয়েছিল, যে কারণে বাংলাদেশে পাবলিক হেলথ যে সিস্টেমটা এটাই গড়ে ওঠেনি এবং মানুষ বাধ্য হয়ে এর তখন। মধ্যে আন্তর্জাতিক ষড়যন্ত্র আছে তাহলে? না, আন্তর্জাতিক ষড়যন্ত্রের চেয়ে বড় জিনিস আন্তর্জাতিক বেনিফিশিয়ারি আছে। আচ্ছা, শুধুমাত্র বাংলাদেশি রুগীদেরকে কেন্দ্র করে একটা দেশে আপনার বিশাল বাজার একটা তৈরি হয়েছে। আপনি যদি ভারতের আপনি মেডিকেল ট্যুরিজমের আপনি যদি পরিসংখ্যান দেখেন, 52% পেশেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে যায়, তাদের ওখানে বিদেশি যে রুগীরা আসে। তার মানেটা কি? তাদের অর্ধেকের বেশি রুগী বাংলাদেশ থেকে যায় এবং বাংলাদেশে বাংলাদেশি যারা যায় তাদের কি ফ্রি চিকিৎসা দেয় ভারত? না, ফ্রি চিকিৎসা দেয় না, কিন্তু বাংলাদেশের মানুষ সেখানে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা থাকে না বলেই কিন্তু মানুষ সেখানে যাচ্ছে, এবং তারা যাতে বেনিফিটেড হতে পারে। আমি সহজ স্বাভাবিক বলি না, নাকি এমন হচ্ছে যে বাংলাদেশের মেডিকেল সিস্টেমটাই কেউ না কেউ এই দেশের এমন করে রাখছে যে পুরো স্ট্রাকচারে মানুষ আসলে যাতে ভারতে যেতে বাধ্য হয়? সেটাই তো আমি বললাম যে বাংলাদেশের পাবলিক হেলথ সিস্টেমটাকে এমনভাবে দুর্নীতিগ্রস্ত করে রাখা হয়েছে যে বাংলাদেশের সাধারণ মানুষ আপনার সরকারি হাসপাতালে চিকিৎসা পায় না, বেসরকারি হাসপাতালকে নির্ভরযোগ্য মনে করে না, যেখানে আপনার বেসরকারি হাসপাতাল। তাহলে আমরা কি আশা করবো, যেহেতু নাম্বার 1 প্রধানমন্ত্রীর মুখ থেকে এই কথাটি এখন বের হয়েছে, তাহলে আগামীতে আমাদের মেডিকেল অবশ্যই আমরা আশা করবো, এবং এটা নিয়ে আসলে কাজ অনেক আগে থেকে শুরু হয়েছে। দুজনকেই অসংখ্য ধন্যবাদ, শামসুজ্জামান দুদু আপনাকেও ধন্যবাদ, এবং আজাদ মজুমদার। দর্শক, আবু সাঈদের যে আত্মাহুতি, এটাকে বলা হয় সরল, সহজ এবং বুদ্ধিদীপ্ত। আমরা মনে করি যে আমাদের সরকারও, আমাদের প্রধানমন্ত্রী সহজ, সরল এবং বুদ্ধিদীপ্ত, অর্থাৎ এই তিনটাই কিন্তু প্রধানত বুদ্ধিমত্তা, এবং যেটি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে আমাদের দেশকে। শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।